তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে বা রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করতে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, হয়েছেন সাংসদও। তাহলে কি এত তাড়াতাড়ি মোহভঙ্গ হলো? কেন হঠাৎ দলের অস্বস্তি বাড়িয়ে এমন মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তিনি বলছেন যে দিল্লি চায় না এ রাজ্যের সরকার চলে যাক। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে উত্তরবঙ্গের নেতা এনে বঙ্গ জয় করা সম্ভব নয়। চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। দুর্নীতিগ্রস্ত মমতার সরকারকে সরাতে বিজেপিতে যোগ দিয়েছিলাম। শুরুটা ছিল প্রত্যয় নিয়ে, এরপরে কার্যত বোমা ফাটালেন প্রাক্তন বিচারপতি বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। বললেন, এখন মনে হয় দিল্লি চায় না রাজ্য থেকে মমতার সরকারকে সরাতে। অভিজিৎ বাবুর এই বক্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। আচমকা কেন বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন অভিজিৎ বাবু? নাকি এর পিছনে অন্য কোনো সমীকরণ বা অঙ্ক কষেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি? তবে বিজেপির সাংসদের এই মন্তব্যের স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়েছে বিজেপির। উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এর বিরুদ্ধে বহুবার মুখ খুলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি। নিয়োগ দুর্নীতি মামলা, আরজি কর কাণ্ড নিয়ে ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্য শুনে বামেরা মুচকি হাসছেন। যদিও অভিজিৎ ইস্যুতে কোনো মন্তব্য করেনি বিজেপি, তবে অনেকের ধারণা বিজেপির সাংসদের এই মন্তব্য দলকে সাময়িকভাবে অস্বস্তিতে ফেললেও আসলে তিনি এক ঢিলে দুই পাখি মেরেছেন। প্রথমত, উত্তর ভারতের নেতা এনে বঙ্গজয় সম্ভব নয়। বাংলার মন অভিমান বুঝবেন না তারা। এই মন্তব্য বঙ্গ বিজেপির ওপর দিল্লি নেতাদের চাপিয়ে দেওয়া দাদাগিরিকে নিশানা করা। দ্বিতীয়ত, তৃণমূল বিজেপি সেটিং বলে আসলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে চির ধরানোর চেষ্টা। তৃণমূলের থেকে মোহভঙ্গ হওয়া সংখ্যালঘু ভোট বিজেপির ভোট বাক্সে না পড়লেও বামেদের দিকে যাক। প্রসঙ্গত, দলের অস্বস্তি বাড়িয়ে নতুন দল গঠনের কথা জানিয়েছে হুমায়ুন কবির। অন্যদিকে এসআইআরকে সমর্থন জানিয়েছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তৃণমূল এসআইআর নিয়ে সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছে বলে মন্তব্য করেন মমতার মন্ত্রিসভার গ্রন্থাগার মন্ত্রী। ২৬ বিধানসভা নির্বাচনের আগে এসআইআর আবহে একের পর এক বোমা তোলপাড় রাজ্য রাজনীতি, যা নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। যদিও বিজেপির অনেক সমর্থকই বলছেন, সংসদ পদ ছেড়ে এইসব কথা বলা উচিত ছিল অভিজিৎ গাঙ্গুলির। এখন দেখার অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্যে বঙ্গ বিজেপি বা দিল্লি বিজেপি কি করেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন চলুন দেখে নিই সাধারণ মানুষ কি বলেন। বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে অভিযোগ, এই অভিযোগটা কতটা সত্য বা সত্যি কি দিল্লি এমনটা মনে করছে? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন সাধারণ মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করব। তৃণমূল বিজেপির সেটিং এর তথ্য যে বারবার সিপিএম সামনে আনে, সেই কথা শোনা গিয়েছিল অভিজিৎ গাঙ্গুলির গলায়, সেটা কতটা সত্যি? না, তৃণমূল বিজেপি সেটিং নেই কোনো, আমার তো মনে হয় সেটিং নেই। না, ভুল বলেছে। আমার সাধারণ পাবলিক হিসাবে এটা বলতে তৃণমূল বিজেপি কোনো সেটিং নেই, আমার তো মনে হয় না। মমতা চাই, অবশ্যই যাক চাই, বিজেপি চাইবে মমতা চলে যাক, কিন্তু সেটা সত্যি কথা নয় যেটা উনি বলছেন। আমি জানি না কি বলেছেন, কিন্তু এটা ঠিক নয়। উনি বলছেন কিন্তু দিদির সঙ্গে মোদির কোনো সেটিং নেই, আমার যা মতামত এটা। বাকি আপনারা যেটা ভালো বলবেন। দেখুন, সেটিং আছে কি না সেটা তো কেউ বলতে পারে না, কারণ যে পরিস্থিতি দেখা যাচ্ছে তার মধ্যে যদি সেটিং হতো তাহলে বিজেপি রাষ্ট্রীয় রাজনীতি করছে, সেটা এ তো নিজের পাঁও কুল্হাড়ি তো মারবে না কি একটা বড় রাজ্যকে অন্য লোককে সেটিং করে দিয়ে দেবে। এই সব কথাকে আমার মনে হয় ঠিক বলা যাবে না। হ্যাঁ, উনি যা বলেছেন কি তদন্ত করা উচিত, তদন্ত একবার না বারবার করা উচিত, যাতে কি যেটা আসল ঘটনা আছে সেটা পরিষ্কারভাবে ওর নির্ণয়টা সামনে আসুক, লোকে জানতে পারে কি কি হয়েছে, আর সঙ্গে সঙ্গে এটাও জানতে পারে সবাই কি ওর ফ্যামিলিকে ন্যায় হয়েছে আর একটা বড় ঘটনাকে নিস্তারণ হয়েছে। আমি রবি প্রতাপ সিং, রাষ্ট্রীয় অধ্যক্ষ শব্দাক্ষর, আমি অভিজিৎ গাঙ্গুলির সমর্থন করছি। নাটক, এক ধরনের নাটক। এখন ও হয়তো দল চেঞ্জ করার কথা ভাবতে পারে বা অন্য কিছু ভাবতে পারে। আমার হিসাব অনুযায়ী এটা একটা নাটক, এটার মধ্যে কোনো সত্যতা নেই। মানে সিপিএম যেটা বারবার অভিযোগ করতো যে এ রাজ্যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আছে, সেটা অভিজিৎ বাবু বলতে চাই। হ্যাঁ, এবং সেটাই সত্যি কথা।
আমরা অনেক ঘটনাতেই দেখেছি, অভয়ার ইয়েতে দেখেছি যে তৃণমূলের সাথে বিজেপির সেটিং, সে তো সবাই বুঝতেই পেরেছে। সিবিআই কে দায়িত্ব দেওয়া হলো, সিবিআই বললো না, এবার সিবিআই কিছু খুঁজে পেলো না, তাহলে এবার মমতা ব্যানার্জিকে যখন তার জন্য কথা বলতে হচ্ছে, তখন মমতা ব্যানার্জি বলছে আমি তো সিবিআই এর হাতে দিয়ে দিয়েছি, আমার তো আর কিছু করণীয় নেই। হ্যাঁ, তাহলে সিবিআইও কিছু পেলো না, যেখানে সাধারণ মানুষ প্রত্যেকে বুঝতে পেরেছে ঘটনাটা সাজানো, কিন্তু তাতেও সিবিআই কিছু পেলো না। তাহলে তো এ তো নাটক তো সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে এই কথাটা বলবে এটা তো স্বাভাবিক। না না, সেটিংটা একটা রাজনৈতিক সেটিং থাকে সবসময়, যেমন প্রিভিয়াসলি কংগ্রেস এবং সিপিএম এর ছিল। সেন্ট্রালে ওদের কিছু মদত চাই, যার জন্য স্টেটের হেল্পটার দরকার পড়ে। বাট নৈতিকতার দিক থেকে সেখান থেকে বিজেপির মতো কোনো পার্টির তৃণমূলের সঙ্গে সেটিং এর দরকার পড়বে না। এটা রাজনৈতিক সেটিং, যেটা বড় অঙ্কের মাপের হয়ে থাকে। সেন্ট্রালে কিছু ইস্যুতে সাপোর্ট করা, আমি ভোট দিলাম না, বয়কট করলাম, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল ইস্যু। বাট রাজনৈতিকগত মতাদর্শের দিক থেকে আমার মনে হয় না সেরকম কোনো সেটিং থাকতে পারে। অভিজিৎবাবু একজন ভালো অ্যাডভোকেট ছিলেন, ওনার চিন্তা ভাবনাটা আলাদা হতে পারে। হয়তো উনি বকলমে এটা বোঝাতে চাইছে যে এরকম ভাবে চললে পরে এখানের পরিবর্তনটা আসবে না, সেটা তো একটু উনি ঘুরে বোঝাতে চাইছেন। সেটিং একদম, এটা আমিও মানি, সেটিং তো আছে, এটা তো একদম সেটিং আছে। এটা তো মমতা সরকারের চরম ব্যর্থতা, যে একজন কাজের জায়গায়, এটা আমিও একজন প্রাইভেট সেক্টরে কাজ করি, একজন কাজের জায়গায় এত বড় একটা দুর্ঘটনা হলো, যেটাকে হচ্ছে পুরোপুরি সাপ্রেস করে দেওয়া হলো, আসল সত্যিটা কাউকে বলতে দেওয়া হলো না। এর থেকে লজ্জাজনক, মানে অ্যাজ এ শিক্ষিত হিউম্যান বিং, এটা আমি মমতা সরকার কেন যেই এটা করেছে তার তীব্র বিরোধিতা করি। কারণ আমারও বাড়িতে বাচ্চা মেয়ে আছে, তারাও একদিন হয়তো কোনো জায়গায় কাজ করবে, এবং কাজের জায়গায় বারবার যেটা বলছি, রাস্তাঘাটে নয়, কিন্তু দিল্লিতে রাস্তায় হয়েছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। একজন কাজের জায়গায় এরকম মানে নৃশংস, এটা মানে অ্যাজ এ কি বলবো, অ্যাজ এ এডুকেটেড পিপল আই ক্যানট সাপোর্ট ইট। এটা বলা খুব টাফ আছে সেটিং আছে কিনা জেনারেল পাবলিক হিসাবে। তবে যেভাবে কেসের সিবিআই ইডিকে যেভাবে চলছে, তাতে তো কিছু একটা থাকারই কথা, এর বাইরে তো কিছু বলা যাবে না। জানি কি আন্ডারস্ট্যান্ডিং আছে এটা তো ক্লিয়ার হবে না, কিন্তু আফটার অল কেসের মেটার দিকে ওইদিকেই যাচ্ছে। হ্যাঁ, 100%। উনি যেটা বলেছে খুব একটা ভুল বলেননি, উনি যে কথা বলেছেন খুব একটা ভুল বলেননি। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব বঙ্গ রাজনীতিতে কার্যত বোমা ফাটিয়েছেন প্রাক্তন বিচারপতি, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার এই বোমায় মুচকে হাসছে বামেরা। তৃণমূলের তাহলে কি কোনো লাভ হবে? স্বাভাবিকভাবেই তো অস্বস্তি বাড়িয়েছে বিজেপির। ঠিক সমীকরণটা কোন জায়গায় দাঁড়িয়ে, ঠিক এই বিষয়টা আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে উপরে স্বাগত। অভিজিৎবাবু একজন প্রাক্তন বিচারপতি, তিনি হঠাৎ করে আচমকা দলের বিরুদ্ধে ধরে কথা কেন বললেন? দলকে অস্বস্তিতে ফেলেছে, কি বলবেন? উনি প্রাক্তন বিচারপতি, উনি রাজনীতিবিদ নন। উনি হঠাৎ করে এসেছেন রাজনীতিতে, শুভেন্দু অধিকারীর সৌজন্যে তিনি সাংসদ হয়েছেন, এটাকে মানতে হবে। ওনার জেতানোর পিছনে শুভেন্দু অধিকারী। উনি যে কথাগুলো বলেছেন, বামেরা এই কথাগুলো বলেন। আসলে অভিজিৎ বাবু হচ্ছে বামমনস্ক ব্যক্তি। বামেদের সঙ্গে গেলে ওনার রাজনৈতিক উচ্চাশা চরিতার্থ হবে না, এটা বুঝতে পেরেই তিনি বিজেপিতে গেছেন। উনি বিজেপির মতাদর্শের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। উনি আদ্যপ্রান্ত বাম রাম হয়েছে। তার উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছে অভিজিৎ বাবু। তা অভিজিৎ বাবু মনে করেন এই রাজ্যে 355 ধারা জারি করার প্রয়োজন আছে? আমি মনে করি না, কারণ অভিজিৎ বাবুর থেকে আমি বাংলাটাকে ভালো চিনি। 355 বা 356 ধারা জারি হলে সহানুভূতি পাবেন মমতা। এক প্রচন্ড কঠিন নির্বাচন তার কাছে। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, উনি চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। হিন্দু মোবিলাইজেশন কমপ্লিট হচ্ছে। এসআইআর এ ওনার ক্ষতি হবে, বিজেপিরও কিছুটা ক্ষতি হবে, কিন্তু মতুয়াদের সম্ভবত ওই সিএ তে অ্যাপ্লাই করলে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটাকে নির্বাচন কমিশন মান্যতা দিয়ে দেবে।
শেষ পর্যন্ত ক্ষতিটা তৃণমূলের হবে। ব্যাকফুটে বিভ্রান্ত উদ্ভ্রান্ত দিদিমণি, অভিষেক, গোটা তৃণমূল দল কোনো ভাষ্য নির্মাণ করতে পারছে না, মানুষ কিছুই গ্রহণ করছে না। দেখছেন বাংলা ভাষা আক্রান্ত আর বলে, বাঙালি আক্রান্ত আর বলছে না। এখন কোনো অস্বাভাবিক মৃত্যু হলে তার সঙ্গে এসআইআর কে যুক্ত করে ন্যারেটিভ তৈরি করছে, এটাও খাচ্ছে না। এতটা কোণঠাসা, আমি তাকে আবার জীবন কাঠি দিতে যাব কেন 355 এইসব কথা বলে? আদালতগ্রাহ্য প্রমাণ লাগে কারুর বিরুদ্ধে পদক্ষেপ করতে। সিআইডি যেমন নামে স্বয়ংশাসিত, আসলে নবান্ন থেকে নিয়ন্ত্রিত হয়, সিবিআই ইডিও নামে স্বয়ংশাসিত, কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হলো প্রভাবশালীদের বিরুদ্ধে কখন অভিযানটা হবে? তার একটা টাইমিং লাগে। সেই টাইমিংটা যদি ঠিক থাকে নিশ্চয়ই অভিযান হবে। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায় জেলে যাবে কেউ ভাবতে পেরেছিল? পারেনি। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাবে কেউ ভাবতে পেরেছিল? ভাবেনি। মানিক জেলের ভাত খাবে কেউ ভাবতে পেরেছিল? ভাবেনি। অনুব্রত জেলে যাবে কেউ ভাবতে পেরেছিল? ভাবতেই পারেনি। এরা তো কিন্তু জেলে গেছে, তিহারের মাটিতে গড়াগড়ি খেয়েছে কেষ্ট। পার্থবাবু জামিন হয়তো পেয়ে যাবেন, অনেকদিন আছেন। এরা জেলবাস করেছে, এরাও কম প্রভাবশালী নয়। অভিজিৎ বাবু রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি হয়েছে। হ্যাঁ, উনি এই কথাগুলো কেন বলছেন? ওনার হতাশাটার কি কারণ? রাত 7 তাড়াতাড়ি হয় সবকিছু হয়েছে তো। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স তাদের রিপোর্টে ইডিকে বলেছে ইডির কাজ খুব ভালো, প্রসিডস অফ ক্রাইমস থেকে টাকা পয়সা ইডি যথেষ্ট উদ্ধার করেছে। অভিজিৎ বাবুর কথার মধ্যে বামপন্থীদের সুর। বামপন্থীর এই সেটিং তত্ত্বটা বলে না, অভিজিৎ বাবু সেটা প্রকাশ্যে বলতে পারছেন না, ঘুরিয়ে বলছেন সেটিং। আসলে উনি বামমনস্ক ব্যক্তি, সজ্জন মানুষ, ভদ্রলোক। ওনার সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে অসীম শ্রদ্ধা আছে। কিন্তু উনি এক্সেন্ট্রিক টাইপের লোক, একটু উৎকেন্দ্রিক। উনি ভাবেন যে উনি একমাত্র সততার মূর্ত প্রতীকার, বাকি সব অসৎ। এই ধরনের ধারণার বশবর্তী কিছু মানুষ থাকেন। কি করা যাবে? শুভেন্দু অধিকারী ওনাকে জিতিয়ে এনেছেন, পুরোটাই শুভেন্দুর। আর যেখানে শুভেন্দু দিনে 250 কিলোমিটার ঘুরছে, ট্রাভেল করছে, বক্তব্য রাখছে, ওকে দেখেও তো শেখা উচিত। যার সৌজন্যে আপনি জিতলেন, সে একটা কঠিন লড়াই করছে, আপনি দুগ্ধপাত্রে গোচনাটা ফেলছেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠছে, বিজেপির মধ্যে থেকে উঠছে। রাজনীতি অত সহজ নয়। অভিজিৎ বাবু ভেবেছেন এলাম, দেখলাম, জয় করলাম। উনি এলেন, তাকে নিয়ে বিশাল আবেগ উন্মাদনা ছিল, সজ্জন সৎ ব্যক্তি, জিতেওছেন। ধৈর্য ধরুন, মাঠে নেমে তো রাজনীতিটা করুন। সবকিছু হয় না। সিপিএম যেমন শূন্য থেকে মহাশূন্যে গেছে এই সেটিং তত্ত্ব বাজারে ছেড়ে। যারা এই সেটিং তত্ত্বের কথা বলে অধিকাংশ বামপন্থী। সব থেকে বড় সেটিং আছে তৃণমূল আর সিপিএম এর, এটা প্রকাশ্য, এর মধ্যে কোনো আর গোপনীয়তা নেই। এবারও সিপিএম চাইছে তৃণমূল ক্ষমতায় থাকুক, কোনো মতেই যাতে বিজেপি না আসে। সেই জন্য ওরা বিভিন্ন জায়গায় ভোটে লড়বে, ভোট কাটবে তৃণমূল বিরোধী, তৃণমূলকে জিতবার জন্য সাহায্য করবে। ওরাই সেটিং তত্ত্বের কথা বলে। ঠিক সেই কথাটাই অভিজিৎ বাবু বলছেন। বেশ দাদা, অভিজিৎ বাবু আর একটা কথা বলেছেন যে দিল্লি থেকে বা উত্তর ভারত থেকে নেতা এনে বাংলা জয় করা সম্ভব নয়, কারণ যদি বাংলার মন মেজাজ আলাদা হয়। আমরা 2021-এও দেখেছি কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে নির্বাচন হয়েছিল, 77-এ বিজয় রথ থেমে গিয়েছিল। তো ওনার যে এই যে বক্তব্য বা বলতে চাওয়াটা, দিল্লির দাদাগিরি মানব না, এটা কি সম্ভব? প্রথম কথা হচ্ছে, এটা সর্বভারতীয় দলে সর্বভারতীয় স্তরের নেতারা আসবেন নির্বাচনের সময়। অতীতে কংগ্রেসের সময়ও আসত। বিজেপি তো আর তৃণমূল নয়। আসানসোলের ওপারে যার কোনো অস্তিত্ব নেই, কুচবিহারের পরে কোনো অস্তিত্ব নেই। বিজেপি নিজে এবং শরিক দল মিলিয়ে কটা রাজ্যে ক্ষমতায় আছে গোনা যায় না। এই বিহারে বিপুল ভোটে জিততে চলেছে ওরা, রেকর্ড হবে বিহারে এবার। তাহলে গাইডেন্স দেবে না?
অতীতে কৈলাস বিজয়বর্গীদের সময় যেটা হয়েছিল সেই ভুলের পুনরাবৃত্তি সবসময় কেন হবে? কিন্তু ভূপেন যাদব, সুনীল বানসাল, বিপ্লব দেব এরা তো ভ্যালু এডিশন করবে, পরামর্শ দেবেন, রিসোর্সটাকে প্রপারলি চ্যানেলাইজ করা, প্ল্যান করা, কিছু ব্যাকডোর কাজ থাকে সেগুলো করা। ভূপেন যাদব তো মহারাষ্ট্র নির্বাচনে কাজ করেছিলেন, সফল হয়েছিলেন। বিপ্লব দেব উড়িষ্যার ওখানে ছিলেন। ধর্মেন্দ্র প্রধানকে তো বিহারে পাঠানো হয়েছে, উনি তো উড়িষ্যার লোক, তো হিন্দিভাষী লোক নন। এইসব কথাগুলো কোনো মানে নেই। ওনার এত ফ্রাস্ট্রেশনের কারণ কি? উনি কিছু চেয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে? চেয়েছিলেন ওনাকে মন্ত্রী করা হোক? সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মিস্টার গগৈ, তিনিও তো রাজ্যসভার সাংসদ, মন্ত্রী হয়েছেন। এত সহজ সবকিছু? উনি দুগ্ধপাত্রে গোচনা ফেলছেন, বিজেপি কর্মী সমর্থকদের মনোবলটাকে ক্ষতিগ্রস্ত করছেন। কেন করছেন তার জবাব ওনার কাছেই আছে। কোথাও কি তাহলে এই অঙ্কটা কি উনি কষেছেন যে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট ব্যাংক, সেই ব্যাংকটা অনেকটা সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছে তৃণমূলের থেকে, তাহলে বিজেপি আর তৃণমূলের সেটিংটা বললে ওই সংখ্যালঘু ভোটগুলো বিভ্রান্ত হয়ে বামেতে যাক, বিজেপিতে তো আসবে না, বামে অন্তত যাক, এটা কাটার কৌশল। অভিজিৎ বাবু অত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, ওনার অমৃত বচন শুনে সংখ্যালঘু ভাইরা তাদের অবস্থান পরিবর্তন করবে। সংখ্যালঘুরা যেখানে 25%, 26%, তারা 100টার মধ্যে 95টা ভোট তৃণমূলকে দেবে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে তৃণমূলের অবস্থা ভালো না। হুমায়ুন কবির আবার নতুন, হুমায়ুন কবির তো অনেক রকম কথা বলেন, এমনি তৃণমূলের অবস্থা ওখানে ভালো নয়। যেমন মুর্শিদাবাদে প্রায় 70% সংখ্যালঘু, সেখানে সংখ্যালঘুদের কাছে অপশন আছে, ওখানে ওরা সংখ্যাগরিষ্ঠ, যে বিজেপি বিরোধী প্রার্থীকে আমি জেতাবো। সেটা বাম কংগ্রেস হতে পারে, সেটা তৃণমূল হতে পারে। হ্যাঁ, বাকি হিন্দু ভোটের ম্যাক্সিমাম বিজেপি পাবে ওখানে। এটাই সংখ্যালঘুরা ট্যাকটিক্যাল ভোট করবেন। তারা তৃণমূলকে যে খুব বিশ্বাস করেন তা নয়, কিন্তু যেখানে 25% সংখ্যালঘুরা তারা তৃণমূলকেই ভোট দেবেন, 100-র মধ্যে 91, 95 এরকম। আর যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ 70%, সেখানে যারা ফলাফল নির্ধারণ করবে তারা বাম কংগ্রেসি অল্টারনেটিভকে ভেবে দেখতেও পারেন। সেটা ওই সেটিং বেটিং ওই সব তত্ত্বের কোনো কারণ নেই। এটা সেটিংটা বামপন্থীদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত, যেহেতু তারা তৃণমূলের সঙ্গে সেটিং করে চলে। এবারও করবে। ওরা বিজেপিকে জমের মতো ভয় পায়, আদর্শগত ব্যাপার আছে, ভয় পায়। তৃণমূল আমলে কলাটা মূলটা পাচ্ছে তো, খারাপ আছে নাকি বামপন্থীগুলো? ওরা ভোটে লড়বে, কোথাও জিতবে না, তৃণমূল বিরোধী ভোটটাকে কেটে তৃণমূলের সুবিধা করবে। তো অভিজিৎ বাবু কি এটা চান? আমার তো মনে হয় উনি তো বামপন্থী মানুষ। সাংসদ হওয়ার জন্য তিনি বিজেপিতে এসছেন। শুনুন, বিজেপি নীতি আদর্শ সম্পর্কে উনি কিছু জানেনই না। ওনাকে কে বিজেপিতে এনেছে আমি জানি সব। বিজেপি করতে গেলে বিজেপির আদর্শের প্রতি নিষ্ঠাবান হওয়া উচিত। যে দলটা একসময় 2 থেকে 77 গেল, 3 থেকে 77 গেল, প্রধান বিরোধী দল 40% কাছাকাছি ভোট পায়, সেখানে অভিজিৎ বাবুর মতো মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যিনি বাম, তিনি বিজেপির সাংসদ হয়ে বামেদের সুরে কথা বলবেন, এর মধ্যে অস্বাভাবিকতা কিচ্ছু নেই। আসলে পুরনো টান, পিছু টান সহজে যায় না। উনি কোথাও বিজেপিকে ধারণ করতে পারেনি বোধ হয়। শুভেন্দু যেটা ধারণ করেছে উনি সেটা পারেননি। দেখুন তো তাপসবাবু কি সুন্দর বিজেপি সিস্টেমের সঙ্গে মিশে গেছেন। রাষ্ট্রবাদী চেতনা থাকতে হয়। বামপন্থীদের তো রাষ্ট্রবাদী চেতনার অভাব, তাদের প্রভুরা বিদেশে থাকে। ওরা বুঝতে পারবে না রাষ্ট্রবাদ কি। কিছুক্ষণ আগে মালদা নিয়ে কথা হচ্ছিল, সিদ্ধুকুল্লা চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী, তিনি বলছেন যে এসআইআরকে সমর্থন করি আমরা,
সংখ্যালঘুদের তৃণমূল ভুল বুঝিয়েছিল, এই যে হঠাৎ করে পাল্টি মারাটা, এটা কি মনে হয়? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি ওই যেখান থেকে দাঁড়ায় মন্তেশ্বরে কি টিকিট দেবে না তৃণমূল? ওখানে তো ওই কাজল শেখের ভাইয়ের সাথে ওর খুব সম্পর্ক খারাপ, আর কেষ্টই তো মন্তেশ্বরটা দেখতো যখন ও বীরভূম আর বর্ধমানের দুটো কেন্দ্র। তো তৃণমূলের লোকজন তো ওনার কনভয়ে হামলা চালিয়েছিল। চৌধুরী সাহেবকে মমতা রেখেছেন, লাইব্রেরির মন্ত্রীকেও রেখেছেন, 8 কোটি টাকা বাজেট। আর ওই কিসের বিরুদ্ধে, সেই ওয়াকফের বিরুদ্ধে এই রামলীলা ময়দানে সভা করে চৌধুরী সাহেব হুমকি টুমকি দিলেন। ওগুলো তৃণমূল ভুল বোঝাচ্ছে না তৃণমূল ঠিক বোঝাচ্ছে, একটা জিনিস পরিষ্কার, তৃণমূল আতঙ্কে আছে। বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের একটা করতে চাইছে। ইমাম মুয়াজ্জিমদের ভাতা, কিছু স্কলারশিপ, সংখ্যালঘুদের জন্য তৃণমূল কি করেছে একটা শ্বেতপত্র করুক। বাংলার গরিব মুসলমানদের অবস্থার বিশেষ কোনো পরিবর্তন হয়নি, আর্থিক সামাজিক অবস্থা। অভিজিৎ গাঙ্গুলি যেটা বললেন সেটা কিন্তু স্বাভাবিকভাবে বিজেপিকে তো অস্বস্তি বাড়িয়েছে, কিন্তু এর কি কোনো দীর্ঘমেয়াদী কোনো মানে খারাপ হতে পারে বিজেপি? যত ভোট আসবে তত এই শেরিং তত্ত্বটা বামেরা ছাড়বে। দুর্ভাগ্যজনক, অভিজিৎ বাবুর মতো মানুষ যদি এই তত্ত্বটাকে সিলমোহর দেন, সেটাই দুর্ভাগ্যজনক। সেটিং মানেটা কি? এক্ষুনি প্রভাবশালীকে ধরে আনতে হবে? এভাবে হয়? আমি 355 দ্বারা জারি করে ওকে শহীদ করব? যতটা ব্যাকফুটে আছে মমতা, ততটা ফ্রন্ট ফুটে চলে যাবে, সিম্প্যাথি ভোটটা পাবে। কেন হবে? বিজেপি মণিপুর আর জম্মু কাশ্মীর ছাড়া কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করেনি। এটা কি ইন্দিরা গান্ধী নাকি যখন সময় তখন রাষ্ট্রপতি শাসন জারি? ভোট হোক, নির্বাচন কমিশন 2011-র মতো নিরাপত্তার ব্যবস্থা করুক, আর প্রকৃতভাবে এসআইআরটা হোক। হ্যাঁ, রাষ্ট্রপতি শাসন কখন জারি হতে পারে? যদি এসআইআর কমিশন করতে ব্যর্থ হয়, প্রভূত অসহযোগিতা সরকারের দিক থেকে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে ভোটার তালিকা সংশোধন করার, সেই কাজ তারা করবে। জনপ্রতিনিধিত্ব আইন 1950 এবং সংবিধানের 334 থেকে 339 ধারায় স্পষ্ট করে বলা আছে নির্বাচন কমিশনের কি ক্ষমতা। সুপ্রিম কোর্টও বলেছে যে ভোটার তালিকা সংশোধন কমিশনের সাংবিধানিক অধিকার, আমরা অবাঞ্ছিত হস্তক্ষেপ চাই না। তাহলে রাজ্য সরকার যদি সহায়তা শেষ পর্যন্ত না করে, এখন তো কলির সন্ধে, কয়েকটা দিন মাত্র হয়েছে, যাক 10টা দিন, তাহলেই পরিষ্কার ছবিটা হবে। ইতস্তত গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলোতে, বিশেষ বিশেষ কেন্দ্রগুলোতে, যেখানে হঠাৎ করে জনসংখ্যা বেড়েছে, ভোটার সংখ্যা বেড়েছে, 2009-তে যা ভোটার ছিল এখন সেখানে 55% বেড়ে গেছে, অস্বাভাবিক। ওখানে এসআইআরটা কিভাবে করতে পারে পিএলওরা? এটাই তো চ্যালেঞ্জ। সেখানে যদি বাধাপ্রাপ্ত হয়, এসআইআর এর প্রক্রিয়া যদি বিঘ্ন হয়, সুপ্রিম কোর্টে এসআর মুম্বাই মামলার রায়টা অভিজিৎ বাবু আমার থেকে ভালো জানেন। সেখানে বলা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালনে বাধাপ্রাপ্ত হলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। সেখানে সংসদের উভয় কক্ষের মনোনয়নের প্রয়োজন নেই। সেটা তখনই হতে পারে যদি এসআইআর করতে নির্বাচন কমিশন বাধাপ্রাপ্ত হয়, মাঝখান থেকে এসআইআরকে স্থগিত করতে হয়। শুধুমাত্র আইন শৃঙ্খলার অবনতি, রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না। সংসদের দুপক্ষের অনুমোদন লাগে, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে খুব সমর্থনযোগ্য নয়। অভিজিৎ বাবুর মতো লেখাপড়া জানা একজন ভদ্র শিক্ষিত মানুষ এবং অসম্ভব সৎ মানুষ, আমার তার প্রতি ব্যক্তিগত স্তরে অনেক শ্রদ্ধা আছে, কিন্তু রাজনীতিতে তিনি নভিস। এই রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে পশ্চিমবঙ্গের অনেক মানুষ বলে, তাহলে অতটা তলিয়ে দেখে নাও। আমি দাবি করলেই রাষ্ট্রপতি শাসন হয় না। আর এই যা পরিস্থিতি, স্বচ্ছ ভোট হলেই তৃণমূলের বিসর্জন হয়ে যাবে। এটা কমিশন করবে। খামোখা রাষ্ট্রপতি শাসন জারি করে কেউ শহীদ করে,
তারপরে তৃণমূলের একটা কেলেঙ্কারি করেছে, ওরা রাজ্য সঙ্গীত বানিয়েছে, বাংলার মাটি বাংলার জল, সব স্কুলে ওটা গাইতে হবে এক্সেপ্ট মাদ্রাসা, কারণ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। তাহলে আপনি রাজ্য সঙ্গীত বানালেন, তা সব বাচ্চা গাইবে না? এটা কি ধরনের রাজ্য সঙ্গীত? এই যে বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হচ্ছে, কেন্দ্রীয় সরকার করছে, মোদিজি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন, এরা করছে না কেন? আলাপন বন্দ্যোপাধ্যায় শীর্ষেন্দু বাবুকে নিয়ে একটা কমিটি হয়েছে, বলছে ব্রাত্যবাবু বঙ্কিমের সঙ্গে রবীন্দ্রনাথের বিরোধ লাগাচ্ছে এরা। ব্রাত্যবাবুর মুখে এরকম অর্বাচীনের মতো কথা আমি তাকে কখনো শুনিনি, উনি বাংলার অধ্যাপক ছিলেন। স্বয়ং রবীন্দ্রনাথ বন্দে মাতরমকে বলেছিলেন স্বাধীনতা আন্দোলনের গীতা, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। বঙ্কিম তো এটা বলেছেন। এই স্তবকগুলো জাতীয় সঙ্গীত হিসাবে নেই। 1937 সালে জাতীয় সঙ্গীত কি হবে তার কমিটি হয়, নেহরু ছিলেন, আজাদ ছিলেন, মৌলানা আজাদ, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, আচার্য নরেন্দ্র দেব ছিলেন। সেখানে প্রথম দুটো স্তবক রাখা হয়, মূলত নেহরুর আপত্তিতে বাকি স্তবকগুলো বাদ যায়। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। এদের নাকি সংখ্যালঘু ভাবে আহত হবে। তা মোদিজি কালকে বলেছেন রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন গীতা, তার মাত্র দুটো স্তবক জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়। আর তৃণমূল ভয় পেয়েই বন্দে মাতরমের 150 পালন করছে না, অন্য কিছু ওরা দেখতেন মাননীয় হাসি মুখের ছবি। আর এমন রাজ্য সঙ্গীত বাঁচলো যেটা মাদ্রাসার বাচ্চাগুলো গাইবে না। সবের মধ্যে ওনার তোষণ, ওনাকে এক্সপোজ করতে, মানুষ এক্সপোজ হয়ে গেছেন উনি। এবার হিন্দু জাগরণ হবে, শুধু শুধু এর মধ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ, রাষ্ট্রপতি শাসন এইসব করে ওনাকে শহীদ বানিয়ে লাভটা কি? হ্যাঁ, বেশ দাদা, জহর সরকারকে আমরা দেখেছি তিনি তৃণমূল ছেড়ে গিয়ে তারপরে তৃণমূলের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। অভিজিৎ বাবুর ক্ষেত্রে না, জহর বাবু শুনুন, জহর বাবু কংগ্রেসি ঘরানার লোক। ওনার পরিবারের বোনের নাম সরোজিনী, দাদা বা ভাইয়ের নাম সুভাষ। তাহলে বুঝতেই পারছেন যে কোন জাতীয়তাবাদী পরিবার থেকে উনি এসেছেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, লেখাপড়া জানা মানুষ, অত্যন্ত মোদি বিরোধী রাজনৈতিকভাবে, সেটা আলাদা, যে কেউ হতে পারে। জহর সরকার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছে। অভিজিৎ বাবু যেটা বলছেন এর থেকে বোঝা যাচ্ছে যে উনি রাজনৈতিকভাবে এখনো বাম মতাদর্শকে ছাড়তে পারেননি। বিজেপির সাংসদ, কিন্তু মতাদর্শগতভাবে উনি বামেরা যে বলেন ওই কথাটাই উনি বলছেন। বিজেপির নেতৃত্ব ভেবে দেখবে বিষয়টাকে কিভাবে তারা দেখবে। অভিজিৎ বাবু অবশ্যই সম্পদ, তবে উনি এক্সেন্ট্রিক টাইপের লোক, না কুচু টাইপের লোক, লোককে তুচ্ছ তাচ্ছিল্য করতে ভালোবাসেন। হ্যাঁ, তা রাজনীতি করতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়। সুপ্রিম কোর্টের গগৈ, তিনি রাজ্যসভার সাংসদ, কোনো মন্ত্রী হননি। আর অভিজিৎ বাবু কিভাবে এক্সপেক্ট করলেন যে তাকে মন্ত্রী করা হবে? এভাবে হয় না রাজনীতি, ধৈর্য ধরে থাকতে হয়। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার সময় হয়ে গেছে। এসআইআর প্রক্রিয়া চলছে, এ রাজ্য থেকে তৃণমূলে যাওয়া প্রায় নিশ্চিত। তার মাঝখানে দুধে চোনা ফেলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক এমনটাই বললেন অর্কবাবু সরকার। তাহলে কি কোনো নতুন সমীকরণ জন্ম নেবে এ বাংলায়? প্রশ্নটা থাকবে, তার উত্তর আমরা অবশ্যই খুঁজব। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলা।